বলেছেন যে সাধারণ মানুষ সংস্কার বুঝে না, দ্রুত নির্বাচন চায় এবং বিএনপির তরফ থেকে আপনারাও নির্বাচন চাইছেন। তো কোন যুক্তিতে আপনারা এখন সংস্কারের আগে নির্বাচন চাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আসলে বিএনপি সবসময় একটা গণতান্ত্রিক দল এবং তারা সবসময় গণতন্ত্রের কথাই বলে। আপনার আজকের যে বিষয়টা আপনি বলেছেন যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে সংস্কারই আগে ছিল, কিন্তু সেটা কতদিন? আপনারা জানেন যে আপনার লেখাপড়া যেমন দোলনা থেকে একেবারে কবর পর্যন্ত হয়, তাই সংস্কারও কেয়ামত পর্যন্ত হবে। কেয়ামত পর্যন্ত একটা জিনিস চলতে পারে না। বাংলাদেশের যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে সেইগুলোর স্বাধীনতাবাদ, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ, সুশাসন, বাজার দর নিয়ন্ত্রণ, এই যে বিষয়গুলো সেটাই মূলত মেইন ছিলেন। কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কারের নামে আজকে বিভিন্ন জায়গায় বলাবলি হচ্ছে যে আপনার উপদেষ্টারাই 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কেন? একটা চাচ্ছেন যারা ডক্টর ইউনূস সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এরপর সালেউদ্দিন, এই আমাদের একজন ব্যক্তি মারা গেলেন যিনি খুব হাসান আরিফ, তারা এই যারা একটু সিনিয়র, তারা চাচ্ছে যে নির্বাচনটা 25 সালের জুন মাসে হলেই ভালো হয়, বিশ্বের কাছে তাদের একটা সম্মান থাকবে এবং এই সংস্কার না যতটুকু করা দরকার ততটুকু করেই যদি একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় অল্প সময়, তাহলে গ্রহণযোগ্য হবে। আর এক গ্রুপ চাচ্ছে যে কিংস পার্টির মতো কোনো পার্টি করে তাদেরকে যত সময় পর্যন্ত তাদের ক্ষমতায় না আনা যাবে, তারা যখন নিশ্চিত হবে যে নির্বাচনে তারা জয়লাভ না করবে, সেই পর্যন্ত যদি চালায় তো সেইটাও তো গ্রহণযোগ্য না। আর একটা গ্রুপ চাচ্ছে বা একটা ভাগ, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথমে হয়তোবা জামাতের সাথে তারা অন্যভাবে বুঝিয়েছিলেন যে ভারতকে আপনারা সন্তুষ্ট করেন এবং সেই জন্য তারা ভারতকে অফার দিয়েছিলেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের রাজনীতি করব, 2 বার বলেছেন এবং সেখানে অমিত শাহ সেটাকে আবার এই রেসপন্সও করেছিলেন। তাই আমি বলতে চাচ্ছি যে সেইটা মূলত এই জামাত বা অন্য দলকে ক্ষমতায় আনার জন্য না, তারা চাচ্ছে যে আওয়ামী লীগ যত আপনার আজকে ধীর গতি হবে, যত সংস্কার দেরি হবে, তত আওয়ামী লীগের অবস্থানও এই বাংলাদেশে ভালো হবে, তারা হয়তো বা নির্বাচনে আসবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বাংলাদেশে বদিউল আলম মজুমদার যিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে মানুষ বলা যায় না, তাদেরকে রাজনৈতিক দল বলা যায় না, এবং কঠোরভাবে বলেছে, আমার সাথে আলাদাভাবে একদিন বলেছিল। তাই তিনি তো এখন বলতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগও নির্বাচন করতে পারবে। তার মানে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ হচ্ছে সহজে সব কিছু ভুলে যায়, অল্পর মধ্যে ভুলে যায়, পিছনের কথা মনে রাখে না, এইটার জন্যই এই ধীর গতি। তাই আমি মনে করি যে আজকে যারা সরকারি টাকা নিয়ে কিংস পার্টির মতো কোনো পার্টি করতে চায় এবং তারা, আমি অবাক হই যারা সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমাদের এই 311 টাকা নিয়ে আমরা চলেছি, দুপুরে না খাইয়ে আন্দোলন করেছি, এইরকম অবস্থায় যারা পায়ে হেঁটে আন্দোলন করেছে তারা এখন সকাল বিকেল গাড়ি চেঞ্জ করে বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে। এটা উদ্দেশ্য কি? এই কিংস পার্টি করা? বাংলাদেশে কোনো কিংস পার্টির অবস্থান আজ পর্যন্ত হয়নি। স্বাধীনতার পর থেকে অনেকেই চেষ্টা করেছে যে এরকম দল করতে বা মাইনাস করতে, এইটা আসলে সম্ভব না। 2007 সালে ডক্টর ইউনূস কিংস পার্টি নামে, অর্থাৎ অভিযোগ আছে আর কি, যে নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেছিল। আবার ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি, ওনারা নাকি জনশক্তি নামে একটা দল গঠন করতে চায়। জনশক্তি নাগরিক শক্তি কিন্তু কাছাকাছি। আমি সেইটাই আপনাকে বলেছি যে আজকে যত বিলম্ব হবে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে, বিভিন্ন রকমের চিন্তাভাবনা হবে, বিভিন্ন লোক মানুষের মধ্যে কাজ করবে। আপনাকে একটা উদাহরণ দিই, আজকে যারা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনেরকে পুঁজি করে যে কথাবার্তা বলতেছে, আমরা এটা বিশ্বাস করি যে ছাত্রদের উপর জনগণের আস্থা ছিল, কিন্তু তার মানে এটা না যে যেগুলো দল ছিল বিএনপি, জামাত, তারা আন্দোলন করেনি। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, আমাদের সাজা হওয়া শুরু করেছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক সাহেব বলছে আপনাদের ফেস দেখাতে হবে না, প্রয়োজনে মাথা ঢেকে ওদের মধ্যে ঢুকে যান, সন্তানদের নিয়ে ঢুকে যান, বাঁচতে হলে এই আন্দোলনে সংগ্রাম করতে হবে। আমাদের ওই 65 লক্ষ লোক তো আন্দোলন করেছি, আমাদের ছেলে মেয়ে স্ত্রী নিয়েও সে আন্দোলনে ছিলাম। আমরা হয়তো বা ফোকাস হয়নি, ভিতরে ছিলাম, মাঝখানে ছিলাম। তার মানে আমরা যে যারা রাজনৈতিক দল তারা যে আন্দোলন করতে জানে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকে, সেটা দেখেছেন কঠিন পরিস্থিতিতে। আজকে এই 16 বছর আমাদের এত গুম হয়েছে, ইদানিং গুমের একেবারে ছবি দিয়ে, তারিখ দিয়ে, তার পরিবার 1500 গুমের তালিকা দিয়েছে, তার কত লোক আগে হত্যা হয়েছে, লাশ পেয়েছে, কত ক্রস হয়েছে। অথচ আপনারা দেখেছিলেন যে ওই হারুনের হোটেলে
6 জনকে ধরে নিয়ে গেছিল, নিয়ে যাইয়া হারুনের হোটেলে যখন খাওয়ায় তাদের চেহারাটা শুকিয়ে গিয়েছিল, অথচ আমাকে একাধিকবার আয়না করে নিয়েছে, ডিজিপি 7 দিন রেখেছে, 5 দিন রেখেছে, আমাদের কাছ থেকে কোনো হলফনামা নিতে পারে নাই, কারণ আমরা রাজনৈতিক দল, আমরা শক্ত ছিলাম। এরকম এই 16 বছর বিএনপি জামাতের অনেক লোককে পাখির মতো গুলি দিয়ে মেরে ফেলছে, কিন্তু ওই হলফনামায় সই করাতে পারে না। কিন্তু একটা হারুনের হোটেলেই তারা হলফনামায় সই করে এসেছিল। আমি বলতে চাচ্ছিলাম যে বাবা, তোমাদেরকে সবাই পক্ষে ছিল তাই তোমরা শক্তিমান, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজনৈতিকভাবে তোমরা কতটুকু পরিপক্ক, তোমরা হারুনের হোটেলে কেন সেদিন তোমরা স্বাক্ষর করলা, সেখানে কি করলা, এত ভয় পাইলা, তা তোমরা যে কতটুকু রাজনীতি করতে পারবা সেটা আমরা জানি। করো, তোমাদের ওপেন সিক্রেট দল করো, তোমাদের সরকারি সাহায্য নিয়ে কেন করবা, প্রোটোকল নিয়ে কেন করবা, এটা তো তোমাদের ঠিক না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো স্পষ্টভাবে যে আপনারা কিংস পার্টি করতে পারেন না, পারলে আপনারা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের কাছে একেবারে ধিক্কার জানাবে জনগণ, আপনারা ঘৃণিত হয়ে যাবেন। তাই আমি মনে করি যে এই সংস্কার কিয়ামত পর্যন্ত চলবে এরকম হতে পারে না। অবশ্যই সংস্কারের টাইম ওভার হয়ে গেছে, তারপরেও বিভিন্ন কমিশন বলেছিল ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্ট দেবে। রিপোর্ট নেওয়ার পরে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করবেন। আপনারা জানেন যে বিএনপি 31 দফা দিয়েছিল, জামাত দিয়েছিল, 53টা দল তারা দিয়েছে, তার মধ্যে কিন্তু সংস্কারের সব কিছু আছে, সেইটাকে গুছিয়ে এতদিন করতে পারতো। তারপরও যেহেতু আলাদা আলাদা বিভাগে দিচ্ছে, তাদের সকলের রিপোর্ট হয়ে যাবে। রিপোর্ট হয়ে গেলে আপনি একটা প্রজ্ঞাপন জারি করেন। এবং আমি মনে করি মেইন সংস্কার হচ্ছে নির্বাচনকে নিয়ে, এবং মেইন সংস্কার হচ্ছে আইন শাসন এগুলো নিয়ে। এরপর মনে করেন যে আপনার এতটুকু করলেই যথেষ্ট। আমি আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাচ্ছি যে আপনারা দেখেন আজ পর্যন্ত যে সরকার বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে না, সিন্ডিকেট ভাঙতে পারে না, তাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো কথা শুনতেছে না, এবং ওই প্রতাত্তা বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আমলাদের মধ্যে বসে আছে, সেইগুলো করতে পারেনি। অথচ সংস্কার করে এত সময়। এবং আপনারা দেখেছিলেন বাংলাদেশে আরেকটি সরকার ছিল স্বৈরাচার এরশাদ, সেই এরশাদের যখন পতন হয় তখন মাত্র 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব স্পষ্টভাবে এই সংস্কার করে বাংলাদেশের টোটাল নিয়ন্ত্রণ নিয়ে নিরপেক্ষ করে বাংলাদেশে যে নির্বাচন দিয়েছিল, বিশ্বে সেই 91 সালের নির্বাচন ছিল সকলের কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য, সকল মানুষের কাছে গ্রহণযোগ্য। তাই যদি সেইটা 3 মাসে পারে, আপনি পারবেন না 6 মাসে, আপনি পারবেন না 9 মাসে, আপনি 12 মাসে পারবেন না কেন? আপনারা এখনো এরকম কোনো রোড ম্যাপ দিচ্ছে না। আমি মনে করি আগামী জুনের মধ্যে নির্বাচন না দিলে এই ভারত ওরকম আপনার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে। যখনই একটা নির্বাচিত সরকার আসবে তখন ওই ভারত এগুলো করতে পারবে না। তারা মনে করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে গ্রুপ সৃষ্টি করেছি, এখন তালবাহানা অবস্থা, রাজনৈতিক দলগুলো এর মধ্যে যদি ঢুকে যাওয়া যায়, ষড়যন্ত্র করা যায় এবং কোনো অন্য অপকর্ম করা যায়, এইটা আমি মনে করি নির্বাচিত সরকার না আসলে বাজার দর উনি নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং আপনার ভারতের এই ষড়যন্ত্র ঠেকাইতে পারতেছে না। আজকে কখনো বিভিন্ন রকমের তারা সনাতন ধর্ম হয়ে আসে, আনসার হয়ে আসে, ভিডিপি হয়ে আসে, আপনার সনাতন আপনার ওই ইন্টারনেট ডাক্তার হয়ে আসে, আবার দেখেছি বোরকা পরে আসে, বোরকা খুইলে আসে। এই সমস্ত বিষয়গুলো যখনই একটা নির্বাচিত সরকার আসবে, জনগণের কাছে জবাব দিতে থাকবে, তারা কঠোরভাবে তার সেটা করতে পারবে, আপনার ঠেকাতে পারবে, বা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠিনভাবে তাদের অবস্থান হবে, এবং ভারতকে তখন তোয়াক্কাই করবে না। এখনও বিডিআর, এখনও আর্মি তারাও তোয়াক্কা করতেছে না, এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপনারা মনে করেন না যে 71 সালের আর্মি আর এই আর্মি এক না, আমরা যে কোনো রকমের আপনাদের প্রতিহত করতে পারবো, কিন্তু এটা নির্বাচিত একটা সরকার হলেই ভালো হবে। সর্বশেষ ছোট্ট একটি প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। -2 ফর্মুলা যদি মাথাচাড়া দিয়ে উঠে, তো তারেক রহমানের কাছ থেকে কি কোনো বড় কর্মসূচির আশা করেন এটা ঠেকানোর জন্য? আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে আমাদের বিএনপি, এবং এই 5ই আগস্টের পরে আমি 3টা বড় জনসভায় শুনছি, মানে একেবারে স্পষ্টভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য বলেছে যে এই যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এটার মূল মহানায়ক হচ্ছে আপনার তারেক রহমান। এটা হচ্ছে যে জামাতের আমির যেটা বিচক্ষণতা দেখাইছে, এবং এটা কিন্তু সত্য। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে, আপনার উত্তরায় হয়েছে, এই মনে করেন যাত্রাবাড়ি হয়েছে, এই আপনার গাবতলী হয়েছে, এই মোহাম্মদপুর হয়েছে। এটা কিভাবে হয়েছে আমরা কিভাবে জানছি? আমাদের নেতা মেসেজ দিয়েছে যে এখন ওখানে চলে যাও, এখন ওখানে চলে যাও, এখন ওখানে চলে যাও। এইটা যে তাই তিনি হচ্ছেন মহানায়ক। এই জন্য এখন অনেকে নিয়ে অনেক কিছু বলতে পারে। আমি বলতে চাচ্ছি যে
অবশ্যই ছাত্রদের উপর জনগণের একটা আস্থা ছিল, যেহেতু 16 বছর একটা ফ্যাসিস্ট খুনি মনে করেন একটা গুমকারী সরকারকে যখন নড়াইতে পারেনি, তখন জনগণ হাল ছেড়ে দিয়েছিল। এমনকি যারা রাজনীতি করতে রাজনৈতিক নেতারাও হাল ছেড়ে দিয়েছিল। সেইখানে জনগণ মনে করছে এটা নতুনভাবে আসছে, এই ছাত্ররাই পারবে, সেই জন্য তখনই তারেক রহমান তাদের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে। আপনাকে তো একটা উদাহরণ দিলাম যে 65 লক্ষ লোকের নামে আমাদের মামলা ছিল, মামলায় সাজা হওয়া ধরছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমাদের ওই আন্দোলন ছাড়া, রাস্তায় ছাড়া থাকার আপনারা দেখেন না যে আমরা তো কারো বাড়িতে থাকতে পারি নাই। আমরা থেকেছি কোথায়? আমরা থেকেছি মাঠে, আমরা থেকেছি বাগানে, জঙ্গলে। আপনারা দেখেছেন, ছবি দেখেছেন, ভিডিও হয়েছে, ভাইরাল হয়েছে। এবং আমরা থেকেছি মনে করেন টর্চারে, আমরা থেকেছি রিমান্ডে। সেইখানে আমাদের যখন জান বাঁচবে না, আমাদের পরিবার বাঁচবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শেষ, তখন আমাদেরও মরণ কামড় ছিল। কিন্তু আমরা মনে করেছি যে ছাত্ররাই আমাদের সামনে থাকুক, যাদের উপর জনগণ বেশি আস্থা এনেছে, রাজনৈতিক দল আস্থা এনেছে, সেইটা। তাই বলতে চাচ্ছি যে আসুন, এখন বাংলাদেশের যদি আপনি এখনও সেই শহীদদের রক্ত ভেজা রাস্তা শেষ হয়নি। আপনারা আন্দোলন করেছেন, স্বীকার করতেছি, কিন্তু কতটুকু আন্দোলন করেছেন, আপনারা কয়জন মারা গেছেন, কোথায় ছিলেন, আপনারা কি কতটুকু ফুটেজ দিতে পারবেন আমি জানি না। আমি প্রত্যেকটা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে ছিলাম, ভিডিও করেছি, আপনারাও দেখেছেন, কিন্তু কোথাও ফেস হয়নি। লাস্ট 4 আগস্ট শাহবাগে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম ওদের পক্ষে। এর আগে আমি বক্তৃতাও দিই নাই, যে আমাদের তারেক সাহেবের নিষেধ ছিল যে আপনারা তাদের মধ্যে ঢুকে কাজ করেন, কাজ করাটা মেইন। তাই আমি মনে করি যে এখন এই যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করছে, আমার সন্তানরা, তোমরা দল করো, তোমরা রাজনীতি করো, তোমাদের অধিকার আছে, ওপেন সিক্রেট করো। তোমরা সরকারি টাকায় কলেজে কলেজে যাবা, গাড়ি নিয়ে যাবা, বিভিন্ন আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিবা, ঠিকাদারদের দিবা। আবার তুমি সার্জিৎ বলতেছ যে কাউন্সিলররা নির্বাচিত, আর ভাই এমপিও তো নির্বাচিত, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত। তুমি কাউন্সিলরদের বলো, আমি ঢাকায় আমার শাশুড়ি ভোট দিতে গেছে, বলছে আপনার ভোট হয়ে গেছে। কাউন্সিলররা কোথাও যাইতে দেয়নি, সেখানের কাউন্সিলররা আরেকজন এক একটা ডাকাইত, বড় ডাকাইত, ওই ইউনিয়ন চেয়ারম্যানের চাইতেও ডাকাইত। সেই কাউন্সিলরদেরকে তোমরা আবার প্রতিষ্ঠিত করতে চাও, তাদেরকে আবার আনতে চাও, বলো যে নির্বাচিত। অত্যন্ত লজ্জাজনক। এটা মানুষ, জনগণ বুঝে যাচ্ছে যে পর্যায়ক্রমে তোমরা তোমাদের যে লাইন, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেখান থেকে কিন্তু সরে যাচ্ছ। এটা ঠিক না বাবারা। আসো, তোমরা রাজনীতি করো তোমাদের টাকায়। আমরা আগে দেখেছি যে তোমরা নিজেরা বলেছো যে আমরা না খেয়ে আন্দোলন করি। এখন তোমরা 80 লাখ 85 লাখ টাকার গাড়িতে চড়ো, সকালে একটা বিকেলে একটা, কিভাবে সম্ভব? আমাদের একটু জাদুটা দেখাই দাও, আমাদের বলে দাও। আমার 60 বছর বয়স, আমরা সকাল 7টায় উঠি, সারাদিন খাটাখাটনি করি, কাজবাজ করি, এরপর রাত্র 12টা 1টার সময় বাসায় ফিরি। আমরা তো এখনো পারতেছি না, একটা গাড়ি চালাইতে পারতেছি না। একটা গাড়ি চালাইতে গেলে 1 লাখ টাকা খরচ হয়ে যায়, ড্রাইভারের বেতন, পেট্রোল, এটা সেইটা, মেরামত। কিন্তু তোমরা বাবারা কেমন পারো? যদি এই জাদুটা শিখাইতে পারো, তোমাদেরকে আমরা স্যালুট দেবো এবং আমিও সেইটা অনুসরণ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।